ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সরকারি ছুটি ঘোষণা। ওই দিনের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা, অন্তর্বর্তী সরকারের কমিটি গঠন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে ঐক্যের পথে দলগুলো। গোপন ব্যালটে প্রেসিডেন্ট নির্বাচন, 2-1টি দলকে প্রাধান্য দেওয়ার অভিযোগ নূরের। নির্বাচনী প্রচারণায় থাকবে না পোস্টার, প্রার্থীরা বাতিল ও জেল জরিমানার বিধান রেখে আচরণবিধির খসড়া চূড়ান্ত ইসির। নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী। 253 জনের গুমের অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন, বেশি জড়িত র্যাব। ভারতীয় গোয়েন্দা বাহিনীরও সংশ্লিষ্টতা পাওয়ার দাবি। ক্ষমতা ধরে রাখতে বিরোধী মত দমনের অভিযোগ। তেল আবিবের প্রাণকেন্দ্রে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের পারমাণবিক চুল্লি ও পুলিশ কার্যালয়ে পাল্টা আঘাত। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। এখন থেকে প্রতি বছর দিনটিতে সরকারি ছুটি থাকবে। আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, মাসব্যাপী পালন করা হবে নানা কর্মসূচি। 5 আগস্টের আগেই জুলাই সনদ ঘোষণা করতে পরিকল্পনা। উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি কাজ করবে বলেও জানান শফিকুল আলম। 36 জুলাই ক্যালেন্ডারের পাতায়, যার নাম 5 আগস্ট 2024, ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের দিন। জুলাই জুড়ে কোটা আন্দোলন থেকে শুরু হয়ে 5 আগস্ট স্বৈরাচারী সরকারকে বিদায় জানানোর দিন। প্রায় বছর পেরিয়ে গেল, কিন্তু রক্তরঞ্জিত রাজপথের দগদগে ক্ষত মুছে যায়নি। হাজারো আহত এখনও বয়ে বেড়াচ্ছেন জুলাই। নতুন দেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশের ইতিহাসের পাতায় দিনটিকে গেঁথে রাখতে তাই প্রথম বছরে মাসব্যাপী কর্মসূচি হাতে নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ঘোষণা করা হবে জাতীয় দিবস। মাস জুড়ে কর্মসূচির লক্ষ্য জুলাই আন্দোলনের মতো বাংলাদেশকে আবারও ঐক্যবদ্ধ করা। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। 5ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা রোববারই উপদেষ্টা পরিষদের বৈঠকে 5 আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে। জুলাইয়ের মধ্যেই সনদ তৈরি করতে করা হচ্ছে কমিটি। ছাত্র জনতার একটা দাবি, তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব 5ই আগস্টের আগে এটা দেওয়া যায়, সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সবগুলো বিষয় নিয়ে সরকারের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়া রাষ্ট্রীয় গণমাধ্যম স্বায়ত্তশাসিত করতে শিক্ষা উপদেষ্টা CR আবরারের নেতৃত্বে একটি কমিটি কাজ করবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে ঐক্যের পথে রাজনৈতিক দলগুলো। গোপন ব্যালটের প্রেসিডেন্ট নির্বাচনের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় দফায় 4র্থ দিনের বৈঠকে কথা জানান রাজনৈতিক দলের নেতারা। ক্ষমতার ভারসাম্য চায় জামায়াত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় বলেও মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আবু তাহের। এ সময় 2-1টি দলকে সরকার বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ তোলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এর আগে জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির কাজ শেষ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতা চেয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে রোববার থেকে ফের আলোচনা শুরু হবে। ধারাবাহিক আলোচনায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 29টি দল অংশ নিচ্ছে।
প্রোগ্রাম এজেন্ডা আগামী সপ্তাহে যখন রোববার শোনা যায় সংক্ষেপে সুনির্দিষ্টভাবে আমাদেরকে সময় এমনিতে আমাদের রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটাই জরুরি। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটাকে একটা যতটুকু ন্যূনতম ঐক্যমত হয় সেই প্রশ্নে আমরা ছাড় দিতে প্রস্তুত আছি। সেক্ষেত্রে যদি পার্লামেন্টের 2 কক্ষ আর সদস্যরাই ইলেকট্রাল কলেজ হন সেক্ষেত্রেও আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছি। কেয়ারটেকার সরকার দিনে পার্লামেন্ট এখন লোকাল গভর্নমেন্টের নির্বাচনে জনগণের প্রতিনিধিত্বমূলক যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ হবে ফর দি ইলেকশন অফ দি প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি। সামগ্রিকভাবে অন্যান্য দলগুলো খানিকটা অবহিত, ফলে যতদূর সম্ভব বিষয়ের দিকে থাকলে আমাদের জন্য এই 3টি বিষয়ে আজকে 4টি বিষয় মানে অন্ততপক্ষে আলোচনার একটা বড় ধরনের অগ্রগতি অর্জন করা সম্ভব হবে আমি আশা করছি। এখন থেকে কোনো নির্বাচনের প্রচারণায় থাকবে না পোস্টার, এমন বিধান যুক্ত করে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করল নির্বাচন কমিশন। তবে বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এছাড়া দল ও প্রার্থী উভয়কেই দিতে হবে হলফনামা, আর বিধি লঙ্ঘন করলে হতে পারে জেল জরিমানা। কমিশন সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতীয় কিংবা স্থানীয় যে কোনো নির্বাচন এলেই পোস্টারে সয়লাভ হয়ে যায় নির্বাচনী এলাকা। ভোটারের দ্বারে না পৌঁছালেও পোস্টারই যেন জানান দেয় প্রার্থীর পরিচয়। প্রতিপক্ষের পোস্টার ছিঁড়ে ফেলা নিয়েও কখনো কখনো হয় সংঘাত। এর বাইরেও বৈরী আবহাওয়ার হাত থেকে রক্ষা পেতে পোস্টারে লাগানো হয় প্লাস্টিক, যা পরিবেশের জন্য ক্ষতিকর। এসব থেকে দূরে রাখতে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার বন্ধের বিধান যুক্ত করে আচরণবিধি সংশোধন করেছে নির্বাচন কমিশন। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। আচরণবিধিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মন্ত্রী, এমপিদের জায়গায় সংযুক্ত করা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্যদের। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে কেউ থাকলে প্রার্থী হওয়ার আগে পদত্যাগ করতে হবে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইস্তেহার ঘোষণা করতে পারেন বা করেন সেটার বিধান করা হয়েছে। কমিশন বলছে আচরণবিধির খসড়া চূড়ান্ত হলেও রাজনৈতিক দলসহ সব অংশীজনদের মতামত দেওয়ার সুযোগ থাকবে। স্টেক হোল্ডার সাথে আলোচনা করার পর করতে গেলে পারে নতুন নতুন উপাত্ত আসতে পারে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোন নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত আছে তারা। দুপুরে বনানীতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন সেনা সদরের কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ভারত ও মিয়ানমার সীমান্তে অব্যাহত পুশিনের প্রশ্নে তিনি বলেন, এখনও সেনাবাহিনীর হস্তক্ষেপের মতো পরিস্থিতি তৈরি হয়নি। জুলাই আন্দোলনের সময় মোতায়েন করা সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের অ্যাসাইনমেন্টে এখনও মাঠেই আছে। দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতিতে লাগাম টানতে দেয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও চলমান। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরই হয়তো ক্যান্টনমেন্টে ফিরতে পারবেন সেনা সদস্যরা। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জোর গুঞ্জন উঠলেও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে। সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে কর্নেল স্টাফ শফিকুল ইসলাম বলেন, নির্দেশনা পাওয়া মাত্র সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত আছে বাহিনী। আমরা এখনও সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো কার্যকর অগ্রগতি না থাকলেও প্রতিনিয়ত ভারত আর মিয়ানমার সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে প্রতিবেশীরা। তবে এখনও বিজিবিতেই আস্থা রাখতে চায় সেনাবাহিনী। স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি। বিজিবি এবং কোস্টগার্ড এই বিষয়টি
নিয়ে কাজ করছে। এছাড়া গত 3 সপ্তাহে সারা দেশে বিভিন্ন অভিযানে 56টি অবৈধ অস্ত্র, 990 রাউন্ড গোলাবারুদ ও 996 জন চিহ্নিত অপরাধীকে গ্রেফতারের তথ্য জানানো হয় ব্রিফিংয়ে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, গুম সংক্রান্ত তদন্ত কমিশনে আসা 1850টি অভিযোগের মধ্যে 253 জনের গুম হওয়ার অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন। সবচেয়ে বেশি জড়িত র্যাব, সম্পৃক্ততা পাওয়া গেছে ভারতীয় গোয়েন্দা বাহিনীরও। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া দ্বিতীয় প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন কমিশন সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। জঙ্গি বিরোধী অভিযানের ছায়াতলে ক্ষমতা দীর্ঘ করতে পরিকল্পিত গুমের অভিযোগ বিগত সরকারের বিরুদ্ধে। দমননীতির অংশ হিসাবে গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। গুম নিয়ে গত 4 জুন প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত কমিশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এ নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। গুম সংক্রান্ত অভিযোগসমূহের মধ্যে হতে লিখিত বক্তব্যে কমিশনের সভাপতি জানান, এ পর্যন্ত 16টি গোপন বন্দিশালার খোঁজ পাওয়া গেছে। কমিশনে আসা 1850 অভিযোগের মধ্যে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও গুমের শিকার 131 জনকে খুঁজতে পুলিশ প্রধানের কাছে চিঠি দেওয়া হয়েছে। 253 জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে, গুমকালীন সময়ে এবং গুম থেকে ফেরত আসার মুহূর্তে 3টি পর্যায়ে অকাট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে। অতএব আমাদের কাছে 253 জন মানুষের একটি তথ্যভিত্তিক দলিল বা ডাটাবেস আছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গুমের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত র্যাব, দেশের গোয়েন্দাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে ভারতীয় বাহিনীরও। গুমের অ্যালিগেশন সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে, এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক, উনি তো একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে গুমের সাথে জড়িত ছিল র্যাব, এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল, এবং উনি ক্ষমাও চেয়েছেন ইন পাবলিক। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। কমিশনের সভাপতি জানান, বিগত সরকার ক্ষমতা দীর্ঘ করতে বিরোধী মত দমনের পাশাপাশি দলীয় কোন্দলের কারণে শাসক দলের লোকজনকেও গুম করেছে। জঙ্গি বিরোধী অভিযানের নামেও হয়েছে গুম। গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জনগণ। সম্প্রতি ভারত থেকে পুশিন করা ব্যক্তিদের মধ্যে গুমের ভিকটিম আছে কিনা খতিয়ে দেখছে কমিশন। ডিসেম্বরের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আশা কমিশনের। অনুসন্ধানের কাজ চলমান অবস্থায়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সিনিয়র এক আইনজীবীকে করা হয়েছে অ্যামিকাস কিউরি। প্রসিকিউশন বলেছেন, বিচারের স্বচ্ছতা নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ আদালত। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান জানান, আওয়ামী লীগের সময়ে ধ্বংস হওয়া বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। এদিকে ট্রাইব্যুনালের কাছে নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন গুম থেকে ফেরা ভুক্তভোগীরা। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন কথোপকথনটি যে শেখ হাসিনার, তার প্রমাণ আগেই পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ এবং পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে হাজির বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যাই দেননি শেখ হাসিনা। সংগঠিত অপরাধসমূহ আসামি শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার এই মামলায় সিনিয়র আইনজীবী AY মসিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়োগ দেওয়া হয়েছে শেখ হাসিনার পক্ষে আইনজীবীও। প্রসিকিউশন বলছে, বিচারের স্বচ্ছতা নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ আদালত। ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান বলছেন, বিগত সরকারের সময়ে বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়েছিল। এখন বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে।
দেখুন, যেটা আমি আগেও বলেছি, ন্যায় বিচার থেকে সম্পূর্ণরূপে সরে এসেছিল আগের সরকার। এমনকি বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়েছিল, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার ব্যবস্থার পরিবর্তন ঘটছে, আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে। এদিন 14 বছর আগে পাবনার ছাত্রদল নেতা শফিকুল ইসলামকে গুম ও হত্যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই। এদিকে গুম থেকে ফেরা ভুক্তভোগীরা দাবি জানান নিরাপত্তা ও পুনর্বাসনের। নিরাপত্তার জন্য আমরা আবেদন জানিয়েছি, তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা আবেদন জানিয়েছি। অ্যাডভোকেট শামসুল হক টুকু 10 লক্ষ টাকার নিয়ে হাফিজুর রহমান মিঠুর কাছ থেকে নিয়ে, তৎকালীন স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিঠুর কাছ থেকে নিয়ে এই অপহরণ করার নির্দেশ প্রদান করেন এবং অপহরণ এবং গুম হত্যা করে। একই সঙ্গে রাষ্ট্রের কাছে আইনি সহায়তাও চেয়েছেন গুমের শিকার ব্যক্তিরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জার্মানি। এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আখিম স্ট্রোস্টার। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন জার্মান রাষ্ট্রদূত। বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে পাশে থাকার কথা জানান তিনি। বৈঠকে তারা শিক্ষা, চিকিৎসা, দুর্নীতি প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলোচনা করেন বলে জানান জামায়াতের প্রচার সম্পাদক। I represent a European country which is a democracy, and we have always uttered the hope that elections also in Bangladesh will be free, fair and participatory. আমাদের উভয়ের আলোচনাটি আমির জামাতের নেতৃত্বে মিস্টার এক্সেলেন্সির আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আগামী দিনে বাংলাদেশ উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে গণতন্ত্রকে অর্থবহ এবং ফেয়ার ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে জামাত অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পতিত সরকার 18 কোটি মানুষের মুখ বন্ধ করে রেখেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাদা দলের সেমিনারে তিনি একথা বলেন। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদ বলেন, স্বাধীন পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এ সময় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান নিজ যোগ্যতায় বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। সরকার যারা বিগত 15 বছরে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, ডেলিবারেটলি, ইচ্ছে করে, আমার মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করবে। যে সরকার হয়তো চেয়েছিল, আমার এটাই মনে হয়, সরকার হয়তো চেয়েছিল যে বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি মূর্খ করে রাখা যায় তাহলে তো তারা আর সরকারকে প্রশ্ন করবে না। এই শৃঙ্খল থেকে কিন্তু আজকে আমাদের বের হয়ে আসছে। সময় সংবাদে আরো থাকছে। যশোরে করোনায় আরও একজনের মৃত্যু, 2 দিনে প্রাণ গেল 2 জনের। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো 2000, মৃতের সংখ্যা 20। সদর হাসপাতালে চিকিৎসাধীন 187 জন। দেশের বাইরের খবর।
পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। সকালে তেল আবিবের প্রাণকেন্দ্রে হামলা চালায় ইরান। এতে হাসপাতাল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আরাক পারমাণবিক চুল্লি ও পুলিশ কার্যালয়ে পাল্টা হামলার দাবি করেছে তেল আবিব। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাই প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে ট্রাম্প বলেছেন, ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। পাল্টাপাল্টি হামলায় তুঙ্গে ইরান ইসরায়েল সংঘাত। বৃহস্পতিবার সকালেও ইরানের মিসাইল হামলায় কেঁপে ওঠে তেল আবিবের প্রাণকেন্দ্র। দফায় দফায় চালানো হামলায় রামাতগানের হাসপাতাল, শপিং মল ও স্টক এক্সচেঞ্জ ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। তেহরানের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত হেনেছে। এতে ইসরায়েলি সেনাবাহিনীর স্থাপনা, গোয়েন্দা সুযোগ সুবিধা ধ্বংস করে দেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি ইসলামী বিপ্লবী গার্ডের। একই দিন ইরানের আরাক পারমাণবিক চুল্লিতে পাল্টা হামলার দাবি করে তেল আবিব। বিষয়টি নিশ্চিত করে তেহরান বলছে, এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের রকেট লঞ্চার ও পুলিশের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে ইরানে সম্ভাব্য হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। বুধবার এক প্রতিবেদনে বলা হয়, সপ্তাহের শেষ দিকে সম্ভাব্য হামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত করেছেন। তবে পুরো বিষয়টি এখনও বিবেচনাধীন আছে এবং পরিস্থিতি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্লুমবার্গের ওই প্রতিবেদনের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। কি করব সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে, কিন্তু আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা ব্যবহার করবে। আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ, তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না। এদিকে ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সিনেট আর্ম ফোর্সেস কমিটিতে দেয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, কয়েকদিনের মধ্যেই ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হবে। ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন। এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে আখ্যা দেন তারা। চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার আবারও বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইরানের অনুরোধে ঢাকা এই বৈঠকে ইসরায়েলে অংশ নেবে বলে জানা গেছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয়েছে। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভে ফুঁসে ওঠেন তরুণরা। অবিলম্বে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। এ সময় ইসরায়েলপন্থীরা বিক্ষোভকারীদের বাধা দিলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে জড়ো হন শতাধিক বিক্ষোভকারী। রাস্তায় ইরানি পতাকা ও হাতে প্লেকার্ড নিয়ে ইরানে ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধের স্লোগানে মুখর হয়ে ওঠে ওয়াশিংটনের রাজপথ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসরায়েল যে অস্ত্রের অজুহাতে হামলা করছে সেটির অস্তিত্বেরই কোনো প্রমাণ নেই। বিক্ষোভে পাল্টা অবস্থান নেন ইসরায়েলপন্থীরাও। ভিড়ের মধ্যে কয়েকজন ইসরায়েলি পতাকা ওড়ালে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানটিতে। পরে পুলিশ এসে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা থামায়। প্রতিবাদে অংশ নেন অর্থোডক্স ইহুদিরাও। ইরানে জায়োনিস্ট হামলার নিন্দা জানান তারা। আমি শান্তির পক্ষে। আমি জানি না তারা কি করছে। সরকার প্রধানরা সবচেয়ে খারাপ কাজগুলোই করছে। টানা সপ্তম দিনের মতো ইরান ইসরায়েল সংঘাতে হতাহত হয়েছেন দুই দেশের বহু মানুষ। ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 639 জন, যার বেশিরভাগই বেসামরিক। অন্যদিকে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 24 জন। নিহতদের সবাই সাধারণ মানুষ বলে দাবি তেল আবিবের। কাকুলি আখতার, সময় সংবাদ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি তাদের। সমর্থকরা বলেন, ইশরাকের নেতৃত্বে এই আন্দোলন চলবে। সিটি কর্পোরেশনে কোনো দোসর, কোনো ফ্যাসিবাদী থাকতে পারবে না। শপথ না পড়ানো এবং নাগরিক ভোগান্তির জন্য উপদেষ্টা আসিফ মাহমুদকে দায়ী করেন তারা। ইশরাক হোসেনের আন্দোলনের কারণে দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে সচিবালয়ে তিনি বলেন, এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে শিগগিরই সংকট নিরসন করা হবে। এই বিষয়টা নিয়ে সরকার কনসার্ন আছে। এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। শনিবারের মধ্যে অধ্যাদেশ বাতিল করা না হলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচির ঘোষণা নেতাদের। সকালে সচিবালয়ের 4 নম্বর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। বিভিন্ন ভবন থেকে মিছিল নিয়ে যোগ দেন তারা। অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেন ফোরামের নেতারা। অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। শাহজালাল বিমানবন্দরে দোকান বরাদ্দ, বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড স্থাপন সহ নানা অনিয়মের ঘটনায় তথ্য চেয়েছে সিভিল এভিয়েশন অথরিটির কাছে। অভিযোগে বলা হয়েছে, বিমানবন্দরে শমী কায়সারের প্রতিষ্ঠান ধানসিঁড়ি কমিউনিকেশন, ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল ব্যানার সহ নানা কাজের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়। একই সঙ্গে বরাদ্দের ক্ষেত্রে অনিয়মও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সরকারি রিলিফের 600 মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনায় চুয়াডাঙ্গা 2 আসনের সাবেক এমপি আলিয়াসগড় টগর সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। মহানগর দায়রা জজ আদালতের সিঁড়ি থেকে পালিয়েছে হত্যা মামলার আসামি। সকালে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় শরীফুল ইসলামকে। খিলগাঁও থানার হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় তাকে তৃতীয় অতিরিক্ত বাদে নেওয়া হয়। বিচারিক কার্যক্রম শেষে বেলা 11:30টার পর 4 আসামিকে আদালতের গারদ থানায় নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্য শহীদুল্লাহ। এ সময় আচমকা দৌড়ে পালান শরীফুল। তার খোঁজে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। দু 2027 সাল থেকে চালু হচ্ছে নতুন কারিকুলাম। বিভিন্ন দেশের কারিকুলাম পর্যালোচনা সহ প্রাথমিক কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আর কোনো দেশের হুবহু অনুকরণ নয়, দেশের প্রেক্ষাপট বিবেচনায় কারিকুলাম প্রবর্তনের পাশাপাশি মূল্যায়নে পরীক্ষা পদ্ধতিকে প্রাধান্য দেওয়ার দাবি অভিভাবকদের। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারলে মুখ থুবড়ে পড়বে সব উদ্যোগ। শাকির আহমেদের রিপোর্ট। আলোচনা সমালোচনার ফলে চালুর মাত্র 1 বছরের মাথায় বাতিল করা হয় 2023 সালের কারিকুলাম। 2012 সালের শিক্ষাক্রম পরিমার্জন করে চলছে চলতি বছরের কার্যক্রম। আগামী বছরও এই কারিকুলামই চলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর পড়াশোনা। তবে এক যুগের আগের এই কারিকুলাম যুগের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরিতে কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বাচ্চারা বারবারই গিনিপিগ হচ্ছে, তাদেরকে দিয়ে বারবার একটা পদ্ধতি তাদের উপর চাপানো হচ্ছে, আবার চেঞ্জ করা হচ্ছে, আবার চাপানো হচ্ছে। আমি বলবো যে আমার বাচ্চারা সাফারার। কারিকুলাম অবশ্যই যদি চেঞ্জ করে সেই ক্ষেত্রে যেন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটটাকে
প্রায়োরিটি দেওয়া হয়। ইতোমধ্যে যোগোপযোগী কারিকুলাম প্রবর্তনে প্রাথমিক পর্যালোচনা শুরু করেছে এনসিটিবি। 2027 সালে 6ষ্ঠ শ্রেণীতে চালু হবে নতুন কারিকুলাম। এবছর যারা ক্লাস 9-এ আছে তারা 27-এ পরীক্ষা দিবে, তার মানে 12 কারিকুলামে আমার 27 পর্যন্ত কিন্তু অটোমেটিক যাচ্ছে, 26-এ আমাদের 12 কারিকুলামে যাচ্ছে, 27-এ আমরা টার্গেট করে আমাদের ইন্টারনাল যে ডেস্ক ওয়ার্কগুলি আছে সেগুলি কাজ শুরু হয়েছে। আমরা বিভিন্ন ডকুমেন্টগুলি রিভিশন করছি। বিদেশের অনুকরণে নয়, কারিকুলাম হতে হবে দেশের চাহিদার প্রেক্ষিতে, এমন দাবি করছেন অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনে যুক্তরা। বিগত যে কারিকুলাম ছিল সেটাতে পরীক্ষা পদ্ধতি নেই বললেই চলে, মানে কোনো পরীক্ষা পদ্ধতি ছিল না। এক স্টুডেন্ট ক্লাস 1-এ যে ভর্তি হতে পারবে সে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসে সে সার্টিফিকেট পেয়ে যাবে। এখানে পরীক্ষা ছিল না দেখে যে অভিভাবকদের একটা দুশ্চিন্তা ছিল যে আমাদের ছেলেমেয়েরা পড়া টেবিলে ফিরতেছেন। সীতানাথ বসাকে সে আদর্শলিপি কিনে আবার বানান শেখাতে হচ্ছে, আর অঙ্কগুলিও শেখাতে হচ্ছে, কারণ ওই যে কাগজ কেটে কেটে মেধা গেছে একদম ড্যামেজ হয়ে, যে পদ্ধতিটা আমাদের সরকার চালু করতে চেয়েছিল। অংশীজনের সঙ্গে আলোচনা করেই মূল্যায়ন সহ কারিকুলামের নানা দিক চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বোর্ড। যেই অ্যাসেসমেন্ট করা হোক, যেই টিচিং লার্নিং অ্যাপ্রোচ করা হোক, সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো স্কোপ নাই। মানে সমাজের যে ডিমান্ড, আমার সোসাইটির যে ডিমান্ড, আমার গ্লোবাল যে ডিমান্ড, এটার সাথে অ্যালাইনমেন্ট অবশ্যই থাকতে হবে। আর শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারলে নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব নয় বলছেন শিক্ষাবিদরা। আপনার ছাত্র A+ পাচ্ছে, কিন্তু সেটা তো কারিকুলামের ভালো কারিকুলাম রিফ্লেকশন না। সবসময় প্রত্যাশাগুলো নিয়ে আমরা কারিকুলাম তৈরি করি, সেই প্রত্যাশাগুলো তাদের মধ্যে অর্জন করতে পারে, এই জন্য মানসম্মত শিক্ষকের কোনো বিকল্প নাই। কারিকুলামে কোনো মতাদর্শকে চাপিয়ে না দিয়ে দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। কোনো গোষ্ঠীর প্রভাব যেন না থাকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে দিন দিন বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা, অথচ চলতি বছরের মধ্যেই সব ধরনের শিশু শ্রম বন্ধের নির্দেশনা রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়। বিশেষজ্ঞরা বলছেন সবকিছু ছাপিয়ে শিশু শ্রম বন্ধে দরকার আইনের দৃষ্টান্তমূলক প্রয়োগ। প্রয়োজনে তাদের আনতে হবে সামাজিক সুরক্ষার আওতায়। শিশুদের শৈশব হারানোর বেদনার গল্প খুঁজেছেন সহকর্মী অন্তরা সেন। ক্যামেরায় ছিলেন মোস্তাফিজুর হক আকাশ। লেখাপড়ার পাঠ চুকেছে শৈশব পেরোনোর আগেই, বইয়ের রঙিন দুনিয়া দেখার আগেই ফিকে হয়ে গেছে জীবনের মলাট। বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে নেয়া নাইম তাই হিসাব মেলাচ্ছে লেদ কারখানায়। বাড়ির চাপে ঠেকে পড়ছি, এর মানে চলার পথ নাই, দেশে কাম কাজ নাই। 3 বছর ধরে ঝালাইয়ের কাজ করা ইয়ামিন বুক ভরে নিতে পারে না শ্বাস। হাতের কয়েক জায়গার পোড়া দাগ জানান দেয় প্রতিদিন কতটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাকে। শর্ট খেলে রাইতে ঘুমাইতে অসুবিধা হয়, গ্যান্ডিং মেশিন চালাইলে হাতে সমস্যা থাকে, যেমন হাত কেটে যায়, হাত কেটে গেছে, সিলি বসছিল 5টা। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ বেআইনি হলেও দরিদ্রতার সুযোগে কম মজুরিতে নাইম ইয়ামিনদের মতো শিশুদেরই রাখা হচ্ছে কাজে। আবার পরিবারে বাড়তি আয়ের আশায় কখনো কখনো বিক্রি হচ্ছে দুরন্ত শৈশব। মোটর সাইকেলের কাজ করতে পারি, ইঞ্জিনের কাজ করতে পারি, চাক্কার কাজ করতে পারি, সব কাজ করতে পারি। কাজ করলে পড়াশোনা তো করার ইচ্ছা ছিল, বাবা নাই, কি করব, টাকা লাগে না পড়াশোনা করতে। জাতীয় শিশু শ্রম জরিপ 2022 অনুযায়ী দেশে 5 থেকে 17 বছর বয়সী প্রায় 8.9% শিশু শ্রমিক হিসেবে কাজ করছে। 2013 সালে যা ছিল 8.7%। বিশেষজ্ঞরা বলছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে 2025 সালের মধ্যে সব ধরনের শিশু শ্রম বন্ধের নির্দেশনা থাকলেও পরিবহন, সেবা, কৃষি ও শিল্প খাতে প্রতিনিয়তই বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। সামাজিক নিরাপত্তা না থাকা একটা বড় ইস্যু। আপনার শিক্ষা ব্যবস্থা এখন জীবনমুখী না, কর্মমুখী না, সেটা একটা বড় সমস্যা। এবং এটাকে জাতীয় কর্মসূচি আকারে নেওয়া হচ্ছে না, এটা এখনও সরকারি উদ্যোগে কিছু সীমাবদ্ধ প্রকল্প ভিত্তিক কার্যক্রম। শিশুশ্রম বন্ধে দৃষ্টান্তমূলক আইন প্রয়োগের সঙ্গে তাদের সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা দরকার বলে মনে করেন তারা। কিছু আইন আছে খুব কঠোর হতে হয়, এখানে আপনার ওই দারিদ্রতা, এখানে অসহায়ত্ব, সেটা দ্বিতীয় বিষয়। ঝুঁকিপূর্ণ শিশু শ্রম, ঝুঁকিপূর্ণ কাজে কোনো শিশু যাবে না, এটি হচ্ছে প্রথম শর্ত।
এবারে শিশুশ্রম প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য হলো স্বপ্নের ডানায় ভর করি শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি। সচেতন নাগরিকরা বলছেন, দৃপ্ত পদক্ষেপে শিশুদের এগিয়ে নিতে শৃঙ্খল ভেঙে তাদের বের করে আনতে হবে সবার আগে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে দেশ জুড়ে ফাইবার নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। দেয়া হচ্ছে নতুন এনটিটিএন লাইসেন্স। এরই মধ্যে আবেদন করেছে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন। তালিকায় আরও আছে বাংলাফোন সহ 4 প্রতিষ্ঠান। তবে যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে বাংলাফোন। প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট। মোবাইল অপারেটরদের তথ্য মতে 4G ইন্টারনেট সেবা দিতে প্রতিটি টাওয়ারে সেকেন্ডে 200 থেকে 450 Mbps পর্যন্ত ব্যান্ডউইথ সরবরাহ করতে হয়। 5Gতে যা দাঁড়াবে 1 থেকে 4 Gbps পর্যন্ত। এই ব্যান্ডউইথ সঞ্চালনে 60 থেকে 80% টাওয়ারে দরকার ফাইবার সংযোগ। বর্তমানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং 6 এনটিটিএন অপারেটর মিলে দেশ জুড়ে 1,84,417 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে, যার বড় অংশই ঝুলন্ত। উচ্চ খরচ আর ঝুলন্ত তারের কারণে 46,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে যুক্ত মাত্র 30%। এ অবস্থায় শক্তিশালী ট্রান্সমিশন নেটওয়ার্ক তৈরিতে জোর দিচ্ছে বিটিআরসি। এই জায়গায় যত ইনভেস্টমেন্ট দরকার ছিল এত ইনভেস্টমেন্ট আসে নাই, যার ফলে এখনও প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে আমাদের ফাইবার অপটিক যায় নাই, যেখানে গেছে ওভারহেড। এই জায়গাটায় লাগবে হচ্ছে অনেক ইনভেস্টমেন্ট। সো দিস ইজ দ্য রিজন এইটাকে আমরা ওপেন করেছি। এরই অংশ হিসেবে ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে এনটিটিএন লাইসেন্স চেয়েছে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন সহ 5 প্রতিষ্ঠান। এনটিটিএন বলি, টাওয়ারকো বলি বা অন্য লাইসেন্সদের সঙ্গেও যদি বলি, পার্টনারশিপে আমরা কিভাবে কস্ট অপটিমাইজেশন এবং আরো ভালো সার্ভিস আমাদের কাস্টমারের কাছে ওয়ান উইন্ডোতে দিতে পারি, এটা আমাদের লক্ষ্য। নথিপত্রে দেখা যায় 5 প্রতিষ্ঠানের মধ্যে বাংলাফোনকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। অপেক্ষা শুধু টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনের। এনটিটিএন গাইডলাইন অনুযায়ী যোগ্য না হলেও বিবেচনায় রাখা হয়েছে ভিওনকে। বিসিসির আবেদন আছে অধিকতর পর্যালোচনার তালিকায়। আইএসপি লাইসেন্স থাকায় বিবেচনা করা হয়নি ম্যাঙ্গোর আবেদন। লাইসেন্স দেওয়ার আগে বাজার সক্ষমতা যাচাই করার আহ্বান বৃহৎ প্রতিষ্ঠান ফাইবার অ্যাটমের। যে 6টা লাইসেন্সই অনেক বেশি এই এতটুকু একটা দেশের জন্য। তারপর যদি আরও 2-3টা লাইসেন্স চলে আসে তখন কি হবে, তখন এটা আল্লাহ জানে। বর্তমানে মোবাইলে 18 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যশোরে করোনা আক্রান্ত আরও একজন মারা গেছেন। এ নিয়ে দুদিনে 2 জনের মৃত্যু হলো। করোনা সংক্রমণ বাড়লেও বেনাপোল বন্দরে নেই প্রতিরোধ ব্যবস্থা। স্বাস্থ্যবিধি না মেনে অবাধে ভারতীয় ট্রাক চালকেরা প্রবেশ করছেন বন্দরে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে 13 জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন ইউসুফ আলী নামে এক রোগী। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হয় তাকে। পরে পরীক্ষায় করোনা পজিটিভ আসে। বুধবার মধ্যরাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে এদিন সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে শেখ আমিন নামে আরও একজনের মৃত্যু হয়। করোনা সংক্রমণ রোধে সতর্কতা ব্যবস্থা গ্রহণের স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ দিলেও এখন পর্যন্ত বেনাপোল বন্দরে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাস্থ্যবিধি না মেনে অবাধে ভারতীয় ট্রাক চালকেরা প্রবেশ করছেন বন্দরে। পাসপোর্টধারী যাত্রীরা মাস্ক ছাড়া ভারত বাংলাদেশে ভ্রমণ করছেন। নিরাপত্তা কর্মী থেকে শুরু করে বন্দর ব্যবহারকারী শ্রমিকদের মধ্যেও নেই স্বাস্থ্যবিধির বালাই। এতে বাড়ছে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা। বন্দর কর্তৃপক্ষ আপনাদের কেন মাস্ক নাই বা মাস্ক পরতে হবে না, আমাদের কিছু দেয়নি? না, কিছু দেয়নি। বেনাপোল বন্দরের নিরাপত্তা কর্মীরাও মাস্ক ব্যবহার করছে না, ভারতীয় ড্রাইভাররাও মাস্ক ব্যবহার করছে না। যদি আমরা আগাম সতর্ক না হই আমরা আবার ক্ষতির মুখে পড়ব। স্বাস্থ্যবিধি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ বলছে এখন পর্যন্ত কোনো করোনা আক্রান্ত ধরা পড়েনি। আমাদের এখানে কোনো লক্ষণ নিয়ে কোনো যাত্রী আগমন ঘটেনি। আর এটা যদি ঘটে তাহলে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে আইসোলেশন ব্যবস্থা আছে, সেখানে আমরা রিপোর্ট। গত 11 জুন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশের সব স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। ব্যাংক খাতের সংস্কার ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের জন্য
$90 কোটি ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ম্যানিলা ভিত্তিক সংস্থাটি। জানানো হয়, অনুমোদন দেয়া মোট অর্থের $50 কোটি ব্যাংক খাত সংস্কার এবং $40 কোটি জলবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এডিবির এই সহায়তা ব্যাংক খাতের খেলাপি ঋণ আদায়ে সাহায্য করবে বলে জানানো হয়। পাশাপাশি তারল্য ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতে সহায়তা করবে। গেল এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ব্যাংকিং খাতে সীমাহীন অনিয়ম দুর্নীতির ফলে বর্তমানে খেলাপি ঋণ 4,20,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এফবিসিসিআইকে ব্যবসা বান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। আগামী দ্বিবার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে প্যানেলটি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়নকে এফবিসিসিআই নির্বাচনী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আগামী 7 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে প্যানেলের কার্যক্রম তুলে ধরেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের মিডিয়া ও লিয়াজো কমিটির আহ্বায়ক। সদস্যরা বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। আমাদের দেশের ব্যবসা বাণিজ্যকে বিশ্বের সাথে তাল মিলানো, একই গ্লোবের ভিতরের সমপর্যায়ের ব্যবসা আমরা উপযোগী যাতে করতে পারি, এইটার জন্য আমাদের একটা যোগ্য বোর্ড দরকার। আমরা আমাদের এফবিসিসিআইতে যখন বসবো, আমাদের ট্রেড বোর্ডের সমস্যা সমাধান এবং ফিউচার প্রজেকশন নিয়ে আমরা কাজ করব। তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত সময়ের মধ্যে পাশের দাবি জানিয়েছেন পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতারা। সকালে রাজধানীর ঢাকা আহসানিয়া মিশনের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে এ দাবি জানান তারা। এ সময় তামাক ব্যবহারজনিত রোগে প্রতি বছর দেশে 1,61,000-এর বেশি মানুষ অকালে মৃত্যুবরণ করার তথ্য তুলে ধরেন বক্তারা। বলেন, তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশ হলে আইন আরও শক্তিশালী হবে এবং তামাকজনিত অকাল মৃত্যু কমানো যাবে। আবারও দেশের বাইরের খবর। যান্ত্রিক গোলযোগের কারণে পরীক্ষার সময় বিস্ফোরিত হয়েছে ইলন মাস্কের স্পেস এক্সের স্টারশিপ 36। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে শহরে 10ম ফ্লাইট টেস্টের প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে। স্পেসএক্স জানায়, বিস্ফোরণের পর টিম স্টারবেজ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে দ্রুত সাইটটি সুরক্ষিত করতে নামে। এ ঘটনায় কাছাকাছি জনবসতির ওপর কোনো ঝুঁকি নেই বলে জানায় তারা। পাশাপাশি বাসিন্দাদের এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়। এ ঘটনার কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নাসাকে স্পেসএক্সের $1 বিলিয়ন চুক্তিগুলো খতিয়ে দেখার নির্দেশ দেয় হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাস্কের মধ্যে প্রকাশ্য বিরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে রয়টার্সকে নিশ্চিত করেন 4 ব্যক্তি। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। যেই কথাটা আসলে আগের লাইভে বলছিলাম যে বাংলাদেশের জন্য শেষ বিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। বোলাররা তাদের সঠিক এক্সিকিউশনটা যদি করতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু গল টেস্টের লাগাম ধরতে পারে, এবং কি সবচেয়ে ভয়ঙ্কর যেই নিয়ে কিনা উইকেটে সেট হয়ে গিয়েছিলেন প্রথম নিশানকা, তাকে কিন্তু 187 রানে দুর্দান্ত বোল্ড করে কিন্তু হাসান মাহমুদ ফিরিয়েছেন, এবং কি তার এই বলটা দিয়ে বোঝা যাচ্ছে যে শেষ বিকেল এসে কিন্তু বেশ ভালোই ভুগতে হচ্ছে ব্যাটসম্যানদেরকে, এবং এই সময়টা কিন্তু যদি অন্য বোলাররাও কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে যদি আরও 2টা বা কিংবা 3টা উইকেট তুলে নিতে পারে বাংলাদেশ দল সেক্ষেত্রে কিন্তু আপার হ্যান্ডে থাকবে এই গল টেস্টে। পাশাপাশি বলতে হয় যে স্পিনারদের কথা, যাদের উপর অন্যরকম বেশি ভরসা থাকে এই উইকেটে, বিশেষ করে যেহেতু গলে স্পিনাররা একটা বাড়তি সুবিধা পান। আমরা দেখেছি যে শ্রীলঙ্কান
স্পিনাররা কিন্তু বেশ ভালোই ভুগিয়েছে বাংলাদেশ দলকে। সেই জায়গা থেকে আমাদের স্পিনাররা উইকেট পেয়েছেন একটি একটি করে, তারপরেও যতটা ভয়ঙ্কর হয়ে ওঠার কথা সেই রকমটা এখন পর্যন্ত হয়নি। যদিও পার্ট টাইম বোলার মমিনুল হক তিনি কিনা অ্যাঞ্জেলো ম্যাথিউস যিনি তার বিদায়ী টেস্ট খেলছেন তাকে 39 রানে ফিরিয়েছেন। আমরা প্র্যাকটিস সেশনে দেখেছিলাম মমিনুলকে বল করতে, সেটা থেকেই ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো ম্যাচে স্পিনারের ভূমিকায় দেখা যাবে। শান্তকেও দেখেছি, যদিও এখন পর্যন্ত শান্ত বোলিংয়ে দেখা যায়নি, তারপরেও নিয়মিত বোলারদের কথা যদি বলি, নাহিদ রানা চেষ্টা করছেন তার গতি দিয়ে পরাস্ত করতে, যদিও এই উইকেটে আসলে গতি কিভাবে মোকাবেলা করতে হয় লঙ্কান ব্যাটসম্যানরা ভালোভাবেই জানেন। এবং যে পার্টনারশিপটা হয়েছিল চান্ডিমাল এবং কি নিশানকার মধ্যকার, সেই পার্টনারশিপটা কিন্তু অনেক বেশি রানে এসেছে। এখন পর্যন্ত প্রায় 350-র মতো রান তুলে ফেলেছে, যেইটা হয় যে বাংলা একটা ইনিংস বা একদিনে সর্বোচ্চ আমরা দেখেছি বাংলাদেশ দল কতটুকু রান তুলেছিল তাদের প্রথম ইনিংসে 300-র কাছাকাছি রান তুলতে পেরেছিল প্রথম দিনে। কিন্তু ওই জায়গায় যদি আপনি পার্থক্যটা করেন সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা শুরু থেকেই একটা ফলাফলের দিকে লক্ষ্য রেখেই ব্যাট করেছে এবং কি তারা কিন্তু চেষ্টা করেছে রান রেট বাড়িয়ে রান তুলতে। কারণ আমরা দেখেছি যেখানে মুশফিকুর রহিম 350 বল খেলে 163 রান করেছে, সেই জায়গায় কিন্তু নিশানকা প্রায় 4.4-এর বেশি স্ট্রাইক রেটে কিন্তু তিনি রান তুলেছেন। সেই জায়গা থেকে বলা যায় তাদের ব্যাটিংসটা একটু আগ্রাসী এই ঢঙ্গে। তবে এখন এই বিকেলের সময়টা আসলে বাংলাদেশ বোলাররা কতটা কাজে লাগাতে পারে সেটার উপর ডিপেন্ড করছে গল টেস্টে বাংলাদেশের ভাগ্য। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর শ্রীলঙ্কা থেকে। গল টেস্টের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আবারও অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে দল পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। ড্রাফট থেকে তাকে স্কোয়াডে ভিড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স। গেলবারও তাসমানিয়া পাড়ের এই দলটি কিনেছিল রিশাদকে, তবে একই সময় বিপিএল চলমান থাকায় তাকে ছাড়েনি তার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। ফলাফল এনওসি পাওয়া হয়নি বিসিবির পক্ষ থেকে। এবারও আছে সেই জটিলতা, তবুও ড্রাফটের দ্বিতীয় রাউন্ডে রিশাদকে দলে নেয় হোবার্ট। সবশেষ পিএসএলে লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন এই টাইগার লেগে, সঙ্গে দলের প্রয়োজনে ব্যাটও করতে পারেন তিনি। তবে রিশাদ দল পেলেও অন্য কোনো টাইগার ক্রিকেটারকে নিয়ে এখন পর্যন্ত আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবারে ড্রাফটে মোট 11 বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছেন। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সরকারি ছুটি ঘোষণা। ওই দিনের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা, অন্তর্বর্তী সরকারের কমিটি গঠন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে ঐক্যের পথে দলগুলো, গোপন ব্যালটে প্রেসিডেন্ট নির্বাচনের পক্ষে মত। 2 দলকে প্রাধান্য দেওয়ার অভিযোগ নূরের। এবং নির্বাচনী প্রচারণায় থাকবে না পোস্টার, প্রার্থিতা বাতিল ও জেল জরিমানার বিধান রেখে আচরণবিধির খসড়া চূড়ান্ত ইসির নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।